নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে টেট এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি, পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। নমস্কার স্যার, বিষয় তো বলেই দিয়েছি, অনেকদিন পর আপনাকে পেলাম। সেটা হচ্ছে যে এই টেট এবং ইন্টারভিউ আমরা দুটো পার্টে ভাগ করছি, টেটের প্রস্তুতি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি। প্রথমে যারা ইন্টারভিউ দিতে আসবে অবশ্যই তাদের টেট পাস করতে হবে, তাই আগে আমরা প্রথম পর্বে টেটটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি, যে কোনো টেট হতে পারে। আপনি যদি একটুখানি প্রথমেই আমাদেরকে আলোকপাত করেন যে এই টেটের প্রস্তুতি ছাত্রছাত্রীরা কিভাবে নেবে। টেটের প্রস্তুতি নেওয়ার আগে প্রত্যেক যারা টেট পরীক্ষার্থী, ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন, শুধু টেট না, মানে প্রাইমারি টেট না, আপার প্রাইমারি হোক, 9, 10, 11, 12, স্পেশাল এডুকেশন টিচার, তারপর নন টিচিং স্টাফ যখন রিক্রুটমেন্ট হবে, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন এবং যারা ইন্টারভিউ দেবেন, প্রত্যেকে আমি আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান এবং মানে সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক পরীক্ষার্থীদের প্রথমেই বলবো আমি, টেট পরীক্ষার জন্য যে 150 নম্বরের পরীক্ষা, টোটাল প্রশ্ন থাকে, প্রশ্নপত্র থাকে 150 নম্বর, আমরা জানেন। আমি একটু বলে নেবো একটুখানি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি তারা কীভাবে নেবে ফার্স্ট, তারপরে ইন্টারভিউ প্রসঙ্গে আমরা যাব। ইন্টারভিউ কমন টু অল, মানে প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক বা কী বলবো স্পেশাল এডুকেশন, সব ক্ষেত্রে একই রকম মোটামুটি অলমোস্ট। তা প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা জানি যে মোট কিন্তু কোশ্চেনের 5টা কিন্তু পার্ট থাকে, A, B, C, D, E। 5টা পার্টের মধ্যে এ পার্ট যেটা, সেটা যে কন্টেন্টসটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটা সংক্ষেপে বলা হয় CDP। এবং বি পার্টে থাকে ল্যাঙ্গুয়েজ 1। এখানে মনে রাখতে হবে 7খানা ল্যাঙ্গুয়েজ থাকে কিন্তু, বাংলা, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, উর্দু এবং সাঁওতালি। আর তারপরে আর পার্ট সিতে থাকে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ, আর পার্ট ডিতে থাকে ম্যাথামেটিক্স, আর ইতে থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, নট সায়েন্স কিন্তু, এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু। একদম, আমরা এই বিষয়ে থাকবো, কিন্তু সঙ্গে আমাদের বন্ধু চলে এসেছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? আমি বাঁকুড়া জেলা থেকে বিশ্বরূপ মণ্ডল বলছিলাম। হ্যাঁ, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আপকামিং টেট ইন্টারভিউতে আমি কোন জিনিসটা শো করবো, আমার এইচএসের রেজাল্ট না আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট? এটা যদি একটু কাইন্ডলি পার্ট বলে দেন খুব উপকৃত হতাম। একদম একদম একদম, অবশ্যই আপনি সঙ্গে থাকুন, এই প্রশ্নের উত্তরে আমরা আসবো এবং এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্যার, উনি যেটা প্রশ্ন করতে চাইছেন সেই প্রশ্নে আসবো যে হায়ার ডিগ্রিটা শো করবে কি করবে না সেটা নিয়ে, কিন্তু সেটা পরবর্তীকালে আসবো ইন্টারভিউর পার্টে। আমরা টেটটা ছিলাম, আপাতত টেটটা আমরা শেষ করে দিই। অবশ্যই। এখন প্রতিটি যে বললাম যে 5টা পার্ট থাকছে, এই 5টা পার্টে কিন্তু 30টা করে প্রশ্ন থাকে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 30টা, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ 2তে 30টা, এইভাবে কিন্তু 5 × 30 150টা কোশ্চেন থাকে আমাদের। এবং এখানে মনে রাখতে হবে 150 নাম্বারের জন্য কিন্তু সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে বলো কতক্ষণ টাইম? 2 ঘন্টা মানে 150 মিনিট। 150 মিনিটের জন্য 150টা প্রশ্ন, মানে টাইম ইজ টু শর্ট, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু উত্তরগুলো দিতে হবে, প্রথম কাজ যেটা। এখন প্রথম যেটা বলবো, প্রতিটি পরীক্ষার আগেই দেখবেন যে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস দেওয়া থাকে, সেটা প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি, সেক্ষেত্রে পরিষ্কার লেখা আছে, সেটা কিন্তু খুঁটিয়ে দেখতে হবে যে পরীক্ষা দিচ্ছি আমি, সেই পরীক্ষার জন্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাসটা কী আছে সেটা দেখে নিয়ে, সেটা দেখে নেওয়ার পর আমি দেখেছি অনেক সময় এই পরীক্ষার অ্যাড বেরোচ্ছে, অ্যাড বেরোনোর পর কোনো একটা ওই পরীক্ষার জন্য বই মানে পড়াশোনা করছে। আমি তাকে সেই বই নিয়ে পড়াশোনা করতে মানা করছি না। আমার প্রথম রিকোয়েস্ট, এই যে বিভিন্ন যে মানে কন্টেন্ট অফ সিলেবাস, সেটাকে ধরে রেখে যে টেক্সট বইগুলো ওরা পড়েছে, সেই এমিনেন্ট অথরের টেক্সট বইগুলো পড়ার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে। একদম। হ্যাঁ, এবং এর সঙ্গে জিজ্ঞেস করবো স্যার, এই যে টেক্সট বুক শুধু পড়ছে এবং টেক্সট বুক পড়ার সঙ্গে সঙ্গে এই যে এমসিকিউ প্যাটার্ন, এই এমসিকিউ প্যাটার্নটা কিভাবে, মানে একটা ধরুন চ্যাপ্টার, ওখানে তো ধরুন 10টা ইউনিট রয়েছে, সেই 10টা ইউনিটে সে একটা করে ইউনিট কমপ্লিট করছে এবং তার উপর সে এমসিকিউ প্র্যাকটিস করছে। এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার সময় সে এলিমিনেশন প্রসেস হোক বা সিলেকশন অফ রাইট আনসার হোক, কিভাবে সে করবে? হ্যাঁ, সেটাই বলছি। তার আগে আমি একটু কথা বলিনি, 2-একটা কথা বলে নিই, না বললে অসম্পূর্ণ হয়ে যাবে। মানে এই প্রশ্নগুলো এমনভাবে, এই প্রতিটি জায়গার কিন্তু কনসেপ্ট তার ক্লিয়ার থাকতে হবে। মানে ওই যে প্রশ্নোত্তর কোনো বই পড়ে গেলাম রেফারেন্স বই থেকে, কোনো প্রশ্ন কিন্তু সেভাবে কমন না পারি কথা,
দেখবেন টেটের আমাদের যে প্রাইমারি বোর্ডের যে টেট পরীক্ষা হয়েছে 22 বা 23 পরীক্ষা হয়েছে, প্রশ্নগুলো একদম কি বলবো কনসেপ্ট যার ক্লিয়ার আছে তারাই কিন্তু করতে পেরেছে, নাহলে কিন্তু সবাই কিন্তু করতে পারেনি। তা সেই ক্ষেত্রে আমি বলবো কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করার কথা। এবার যে কথা তুমি বললে যে এমসিকিউ প্রশ্ন কথা ঘটনা, এমসিকিউ প্রশ্ন টোটালটা একটা কোশ্চেন পেপার আমরা বলি পাতি কথায় কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে প্রতিটি কোশ্চেন নাম্বার 1 2 3 করে আইটেম 1 2 3 করে 150টা প্রশ্ন থাকছে, এবার 30টা করে প্রশ্ন থাকছে। এবার প্রশ্নের যে আমি বলছি অঙ্কের যেহেতু আমার সাবজেক্ট অঙ্ক নিয়ে আমি বলছি সুবিধা হবে, একটা প্রশ্ন আমি বলছি যে যুগ্ম অথচ মৌলিক, যুগ্ম অথচ মৌলিক এমন সংখ্যার সংখ্যা কয়টি? আচ্ছা, তাহলে এই প্রতিটি প্রশ্নে কিন্তু একটা স্টেম বলে পার্ট আছে এমসিকিউ প্রশ্নের। স্টেমটা কি? যুগ্ম অথচ মৌলিক সংখ্যার সংখ্যা, এটা হচ্ছে স্টেম। কিটা হচ্ছে WH কোশ্চেন। আচ্ছা, এবার 4টে অপশন থাকছে আমার A B C D। হ্যাঁ, ABCDর মধ্যে সবগুলো ক্যান্ডিডেটদের দেখে মনে হবে এটা উত্তর হতে পারে, সবই উত্তর হতে পারে। কোনো ক্যান্ডিডেট মনে হবে এটা উত্তর, কেউ বলবে না বি, কেউ বলছে না সি। অর্থাৎ উত্তরটা কিন্তু তার কিন্তু মানে কি বলবো মানে মনে হবে যে এটা হতে পারে। তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা, তাকে বলা হয় কি অ্যান্সার, কি অফ দ্য কোশ্চেন, কি অ্যান্সারটা। তা অর্থাৎ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা কি অ্যান্সার, বাকিগুলো হচ্ছে ডিস্ট্রাক্ট করবে অলওয়েজ, যে দেখে মনে হচ্ছে যে এটা হতে পারে। অর্থাৎ বুঝে নিতে হবে যে কোনটা আমার কি অ্যান্সার, সেটাকে কিন্তু রেসপেক্টিভ জায়গাটাকে আমাকে ডার্কেন করতে হবে। এবার আপনি যেখানে এখানে ম্যাথসের প্রসঙ্গ তুললেন, ম্যাথসের প্রসঙ্গেই আসি। ম্যাথসে অনেক সময় অনেকের আমাদের একটা দুর্বলতা থাকে, সেই জায়গাটা ম্যাথসের ক্ষেত্রে যেহেতু ম্যাথসের একটা প্র্যাকটিসের জায়গা থাকে, এই যে প্র্যাকটিস করা, এটা অন্যান্য বিষয় হয়তো পড়া, কিন্তু ম্যাথসের ক্ষেত্রে পড়ার সঙ্গে সঙ্গে মানে লিখে প্র্যাকটিস করাটা খুব দরকার। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো সাজেশন দেন। আমি বলবো প্রথমেই যারা পরীক্ষা দেবে তাদের প্রিভিয়াসের এই কোশ্চেনগুলো দেখে নেক একবার, তাহলে মোটামুটি প্যাটার্ন পেয়ে যাবে কী ধরনের প্রশ্নগুলো আসছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে অঙ্কের ক্ষেত্রে যদি কনসেপ্ট খুব ক্লিয়ার না থাকে না, সে অ্যান্সারগুলো করতে পারবে না। যারা শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, অর্থাৎ তার থিওরিটিক্যাল নলেজটাকে ভালো করে গ্যাদার করে নেবে, যে কন্টেন্ট কি যেগুলো থাকছে সেইগুলোর থিওরিটিক্যাল নলেজটা গ্যাদার করার পর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অঙ্কগুলো করবে এবং তার ধারণা যেন স্পষ্ট হয়, তখন সে সব অঙ্কগুলো করতে পারবে। ঠিক, আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি টেট ইন্টারভিউতে মানে 22-এর যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটাতে যারা এক্সট্রা কারিকুলামটা নাম্বার পাবে, তাতে যে একটা বই লেখা বা পত্রিকা লেখার ব্যাপারে রয়েছে, সেটাতে আইএসবি এর নাম্বার থাকলেই কি নাম্বার 1 নম্বর পাওয়া যাবে, নাকি তার এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া আছে? এটা একটু যদি জানান। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এটাই। অবশ্যই, আপনি সঙ্গে থাকুন, বলে দেবো উত্তরটা বলে দেবো। আমরা ইন্টারভিউ যখন আসবো তখন আমরা বলবো। তাহলে আপনি বলছেন যে অঙ্কের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও আগে মৌলিক যে ধারণা, তাত্ত্বিক যে ধারণা, সেটা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে প্র্যাকটিস করে সেখান থেকে তার মানে পারফরমেন্স আরো বেটার করতে হবে। একদম একদম, কারণ বইয়ে যে কোনো একটা অঙ্ক আছে সেটা তো একটুখানি যেহেতু কম্পিটিটিভ পরীক্ষাটা, এখানে পাস করার পরীক্ষা না, তো দেখবে শর্টকাট মেথডগুলো, শর্টকাট মেথডগুলো, এবং সেক্ষেত্রে কি বলবো কনসেপ্ট ক্লিয়ার করে শর্টকাট মেথডগুলো করতে হবে। কিন্তু যেহেতু আগে আমাদের তো এখানেই প্রোগ্রাম হয়েছিল যে অঙ্কের প্রস্তুতি কিভাবে সে নেবে, কাজেই যারা দেখতে চায় সেই প্রোগ্রামটা দেখে নিলে তারা জানতে পেরে যাবে। এবং একদম, এবং এই নিয়ে টেট প্রস্তুতি নিয়ে আমি যেটা বলবো যে টেটের আগামী দিনের প্রস্তুতি নিয়ে আমরা অনেকটা এগিয়েছি, এবার আমরা সময় আলোচনা অনেকটা এগোবো। এবার আমরা যেটা বলবো যে সামনে প্রাইমারি ইন্টারভিউ, তারপরে ধরুন আপার প্রাইমারি, আগামী দিনে SLST, পরপর তারপর স্পেশাল এডুকেটরদের রিক্রুটমেন্ট, সবগুলো নিয়ে আমরা আসবো এক এক করে। এবং আপনি আলাদা আলাদা করে বলবো না হয়তো সবগুলোর ক্ষেত্রেই ইন্টারভিউয়ের প্রস্তুতি, যদি আমি ইন্টারভিউ ধরি টিচিং যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোকে, তাহলে ধরুন দুটো সেক্টরে আমি ভাগ করতেই পারি। একটা ধরুন পার্সোনালিটি টেস্ট বা তার একেবারে ইন্টারভিউ, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, এই দুটো পার্ট। তাহলে এই দুটো পার্টে আসবো যখন, সেখানে মার্কস ডিভিশন বিষয় তো প্রাইমারি ক্ষেত্রে আপনার কাছে যেহেতু আপনি এত দায়িত্ববান একটা পদ সামলাচ্ছেন এবং এতগুলো ডিল করছেন প্রতিদিন, সেই জায়গা থেকে জানবো যে প্রাইমারির ক্ষেত্রে অন্তত ইন্টারভিউয়ের কি প্যাটার্ন থাকতে চলেছে। আচ্ছা, প্যাটার্নটা হচ্ছে আমি বলে নিই যে আমাদের যে 50 নম্বরেতে টোটাল আমরা জানেন যে যেটা প্যানেলটা বেরোয় যখন আমি 50 নম্বরের এই মেরিট ব্রেকআপটায় আসবো, কিন্তু তার আগে আবারও বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ছোট করে। নমস্কার, হ্যাঁ, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনি বলুন স্যার। সেটা হচ্ছে, হ্যাঁ বলুন, আছেন আপনি? হ্যাঁ বলুন।
বলছি যে স্পেশাল এডুকেটর নিয়োগের টেটের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে? আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন অবশ্যই। আমরা আগে একটুখানি প্যাটার্নটা জেনে নিই, তারপরে আমি প্রশ্নে আসছি। মাধ্যমিকে ওপর মাধ্যমিক ক্লাস 10-এর উপরে 5 নাম্বার রিজার্ভ আছে, 5 মার্কস। হ্যাঁ, হায়ার সেকেন্ডারির জন্য 10 মার্কস, তাহলে কত হলো? 5 10 15। 15। এবার যে ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটিই, হ্যাঁ। অর্থাৎ যেটা আমরা এখানে DLED ডিএলইএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তার জন্য আছে 15 নাম্বার বরাদ্দ আছে। আচ্ছা, আমাদের টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আছে Test। প্রাইমারি ক্ষেত্রে, হ্যাঁ, প্রাইমারি টেস্ট, তার জন্য নাম্বার আছে 5 নাম্বার রিজার্ভ আছে। আচ্ছা। একজন বোধহয় খুব প্রশ্ন করলেন আমাকে একটু আগে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেখানেও 5 নাম্বার রিজার্ভ আছে। তবে ইন্টারভিউ আছে 5 নাম্বার। আচ্ছা। আর টিচিং অ্যাপটিটিউডে আছে 5 নাম্বার। আর যারা প্যারা টিচার তাদের ক্ষেত্রে কিন্তু মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী নাম্বারটা পাবে, মানে পাঁচের মধ্যে। সেটা কি ডেমনস্ট্রেশনের জায়গায় তারা 5 পাবে না, এটা আলাদা? ডেমনস্ট্রেশন জায়গাতে অবলিক দিয়ে। হ্যাঁ, অবলিক দিয়ে, মানে ডেমনস্ট্রেশনের জায়গায় তারা 5 নম্বর, ওই টিচিং এক্সপেরিয়েন্স যার যত বছর সেই না, যার যত বছর না, সেটার একটা প্যাটার্ন আছে। আমার মনে হয় এই প্রসঙ্গে উত্তরটা দিয়ে দেওয়া হলো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কিভাবে বা মার্কসটা কিভাবে হবে। এই যে 5 নাম্বারটা আছে মাধ্যমিকে, 5 নাম্বার রিজার্ভ আছে, মানে 100% বেসে 5 পাবে। কেউ যদি 80% পায় তাহলে কত পাবে? তাহলে 80% মানে 100-তে পেলো 80, 1-এ পেলো 80/100, আর 5-এ কত পেলো? অর্থাৎ 80/100 × 5 ক্যালকুলেশন করে 4 হবে। অর্থাৎ এইভাবে কিন্তু মার্কসগুলো মাধ্যমিক, এইচএস, ট্রেনিংয়ে সব মার্কসগুলো আসবে। এইবার যেটা হচ্ছে খুব ভালো প্রশ্ন যেটা করেছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে কিন্তু পুরো স্পেসিফাইড করা আছে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের যে রিক্রুটমেন্টের রুলটা আছে সেই রুলটা ভালো করে দেখে নেন। তাতে কিন্তু পরিষ্কার কিন্তু স্পেসিফাই করা আছে যে কোথায় কি নাম্বার থাকবে। কি আছে? গেমস অ্যান্ড স্পোর্টসে 1 নাম্বার, ন্যাশনাল ক্যাডেট কর্পসে হচ্ছে 1 নাম্বার, এনসিসিতে 1 নাম্বার, আর্টস অ্যান্ড লিটারেচারে 1 নাম্বার, পারফর্মিং আর্ট ড্রামা তাতে 1 নাম্বার, মিউজিক 1 নাম্বার। এইভাবে কিন্তু পুরো ভাগ করে দেয়, টোটাল 5 নাম্বার। এবং এই প্যারাটিচারের ক্ষেত্রে যেটা বললাম সেক্ষেত্রে বলা আছে 4 বছরের কম যদি প্যারাটিচারদের এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে পাবে 1 নাম্বার। 4 থেকে 6, 4-এর বেশি এবং 6-এর কম যদি হয় সেক্ষেত্রে পাবে 2 নাম্বার। আর 6-এর বেশি 8-এর কম হলে 3 নাম্বার। 8 থেকে 10 বছরের মধ্যে হলে সেটা হচ্ছে 4 নাম্বার, এবং 10 বছরের বেশি হলে 5 নাম্বার। অলমোস্ট যারা প্যারাটিচার সব তো 10 বছরের বেশি, অর্থাৎ তারা কিন্তু 5 নাম্বার টিচিং অ্যাপটিটিউডে পেয়ে যাচ্ছে। একদম 5-এ 5। কিন্তু এই জায়গায় যে প্রশ্নটা ছিল ওনার, সেটা হচ্ছে যে উনি বলছেন যে ওনার যদি কোনো আর্টিকেল বেরোয় সেটা আইএসবিএন নাম্বার সহ কোনো পত্রিকা বা ম্যাগাজিন বা জার্নালে যদি বেরোয়, তাহলে কি সেটা? আমি এটাও বলে দিচ্ছি, যে 5টা আমি ক্যাটাগরি বলে দিলাম। গেমস অ্যান্ড স্পোর্টস পরিষ্কার বলা আছে, একদম লেখা আছে, এ সার্টিফিকেট অফ representation in the state / national / international level, games and sports issued by the competent state government or central government authorities or agencies shall be awarded 1 mark. ক্লিয়ার করে দেওয়া আছে পরিষ্কার। একদম একদম। আবার 2-এর ক্ষেত্রে এনসি যা লেখা আছে, এনসি ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে মিনিমাম এ সার্টিফিকেট অফ এনসিসি shall be awarded 1 mark. আচ্ছা। আবার তোমার লেখা আছে 3 নাম্বারের জন্য, অর্থাৎ আর্টস অ্যান্ড লিটারেচার, সেক্ষেত্রে কি যেটা ওর যে স্পেসিফিক প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছে। এ সার্টিফিকেট দ্যাট এনি এসেস অর স্টোরি অর শর্ট স্টোরি অর ড্রামা অর পোয়েট্রি রিটেন বাই দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর পাবলিকেশন ইন দ্য স্টেট লেভেল অর ন্যাশনাল লেভেল নিউজ পেপার অর ম্যাগাজিন। কিন্তু এর সঙ্গে মনে রাখতে হবে যে পাবলিশার থেকে বেরোচ্ছে না সেখান থেকে সার্টিফিকেট রাখতে হবে, সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশন। যে পাবলিকেশন হলো তার একটা সার্টিফিকেট দিয়ে দেয়, যে সেক্ষেত্রে কিন্তু। এবং আইএসবিএন অবশ্যই কিন্তু আইএসবিএন, বইয়ের ক্ষেত্রে আইএসবিএন, আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন নাম্বারের ব্যাপার একটা থাকে, পরিষ্কার যা লেখা আছে এই অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা আছে, পারফর্মিং আর্ট একটা আছে, সেটা বলা আছে যে এ সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন্ড প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ব্র্যাকেটেড ড্রামা issued by the National School of Drama or the state government or central government shall be awarded 1 mark. Last one হচ্ছে certificate that the candidate has obtained proficiency in music or instrumental music issued by state government or central government. আমি এটা কোনো একটা পাড়ার কোনো একটা ধরুন ক্লাবে প্রোগ্রাম হলো, সেখানে ফার্স্ট হলাম, নিয়ে চলে গেলাম, কিন্তু অ্যাওয়ার্ড হবে না। একদম আমাদের যে সিলেকশন বোর্ড থাকে তার সেটা দেখে নিয়ে সেখান থেকে বিবেচনা করে নেয়। একদম। এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটু এগোবো যে এই যে আমরা নিশ্চিত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। স্পেশাল এডুকেটরদের যে প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি সবগুলোকেই আমি টাচ করব। একেবারে ইন্টারভিউ, ধরুন আমি একটা ইন্টারভিউ প্যানেলে ঢুকছি,
আমার কি কি করণীয় সেটাই সবার জানার, কারণ ওই ঢোকা থেকে একটা মানে ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটা আপনি যদি একটু শর্টে আমাদের বেশি সময় পাবেন, তার মধ্যে সবকিছু দেখা যাবে। একদম একদম। প্রথম বলি, যেটা হচ্ছে প্রথমে মনে রাখতে হবে, যেহেতু যে কাজে যাচ্ছি, আমাদের শিক্ষকতা পেশার কাজে যাচ্ছি, যার ফলে আমাদের যেন মার্জিত ড্রেস যেন হয়, পোশাক যেন মার্জিত হয়, এবং পোশাকে যেন একজন উডবি টিচারের ভাব থাকে, মানে হবু শিক্ষক। আমি এমন কোনো পোশাক পরবো না যে যাতে একটু কেমন মানে অসামঞ্জস্য লাগছে, এটা এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, যখন তিনি দরজা দিয়ে ঢুকছেন, ফার্স্ট অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু হঠাৎ আমাকে দেখেছি যে দরজা খুলেই ঢুকে গিয়ে চেয়ারে বসে গেল, কখনো না। কিন্তু ঢোকার সময় উনি যে মিডিয়ামে জন্য অ্যাপ্লাই করেছেন, ধরুন বাংলা মিডিয়ামে কেউ অ্যাপ্লাই করেছে, কখনই সে মে আই কাম ইন স্যার এটা কিন্তু না বলাই ভালো, বাংলাতে বলুক। কারণ ও যদি ইংরেজিতে স্টার্ট করে, যদি এক্সপার্ট হতো ইংরেজিতে সব প্রশ্ন স্টার্ট করে দেবে, যার ফলে বাংলায় যখন কোন মিডিয়াম ইনস্ট্রাকশন, সেটা ঢোকার সময় স্যার আমি আসতে পারি, ঠিক বলার প্যাটার্ন, স্যার আমি আসছি বলে না, স্যার আমি আসতে পারি মানে অ্যালাউ, মানে আপনি বলছেন যে সাবমিসিভ ওয়েতে তাকে আসতে হবে, কিন্তু পোলাইট ম্যানারে, পোলাইট অ্যাপ্রোচ। একদম একদম। এলো, আসার পর বসার পর মানে স্যার আসতে পারি না, ঢোকার দরজা করার সমস্যা নাই। যদি দেখে স্যার ম্যাডাম অনেকেই আছে, ম্যাডাম আছে, স্যার ম্যাডাম দুজনকে কিন্তু বলতে হবে। মানে স্যার বললে ম্যাডাম ভাববেন যে আমাকে গুরুত্ব দিল না। আমার কিন্তু সকলের মনটা জয় করতে হবে ইন্টারভিউ। যারা এক্সপার্ট থাকছেন সকলের মন জয় করাটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট, আমার মন জয় করতে হবে। স্যার ম্যাডাম আসতে পারি, এলো, এসেই বসবে না, কিন্তু বসার আগে বলে নেবে যে স্যার আমি বসতে পারি, স্যার ম্যাডাম বসতে পারি, অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার পর তিনি কিন্তু বসলেন। বসার পর এটা মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নমস্কার জানাতে হবে, স্যার নমস্কার স্যার, মানে যখন এলো ঢোকার পর নমস্কার স্যার এটা কিন্তু বলতে হবে। এবং পরীক্ষা যখন আমাদের ইন্টারভিউ যারা নিচ্ছেন এক্সপার্ট, যখন অ্যালাউ করবেন হ্যাঁ বসুন, তখনই কিন্তু বসতে পারবেন। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ধরুন একসঙ্গে তো 3 জন প্রশ্ন করেন না, প্রশ্ন একজন করেন। ধরুন বোর্ডে 3 জন আছে, কথা বলছেন, মাঝের একজন প্রশ্ন করছেন। যখন প্রশ্ন একজন করছেন, দ্বিতীয় ব্যক্তি মানে মাঝের স্যার প্রশ্ন করছেন, আমি কন্টিনিউয়াস যে তার দিকে তাকিয়েই যে প্রশ্নের উত্তর দেবো তা না, কিন্তু 70% অ্যাটেনশন দেবো তার দিকে। কারণ কি, তিনি প্রশ্ন করছেন মূল প্রশ্নকর্তা, আর বাকি 30%টা আমার আই কন্ট্যাক্টটা কিন্তু 3 জনের দিকে দেখতে হবে, এবং তাদেরকে গুরুত্ব দিচ্ছি। মানে 3 জনের ফিডব্যাকটাই তখন দরকার। 3 জনের ফিডব্যাক, 3 জনে কিন্তু ওই প্রশ্নটা কেমন বলছে তারপর মার্কসটা কিন্তু দেবেন, একজন আমার নাম্বারটা কিন্তু দিচ্ছেন না। যার ফলে আমার 3 জনের মনটা কিন্তু জয় করতে হবে আমাকে। তাহলে এমনভাবে আমি অ্যাপ্রোচ দেবো যা 3 জনকে আমি গুরুত্ব দিচ্ছি, প্রশ্ন একজন করলেও। এটা হচ্ছে ফার্স্ট আমার কথা। নেক্সট হচ্ছে, ধরুন কোনো প্রশ্নের উত্তর যদি যা না থাকে, অনেক সময় কি মানে স্যার এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম করে না, খুব সঠিক ওয়েতে বলবে যে স্যার এটা আমার জানা নাই, এটা অন্য জায়গা থেকে স্যার প্রশ্ন করুন স্যার, করলে খুব ভালো হয়। কখনোই এটা ভাবলে হবে না, এটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না মানে আমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেল। মানে অনেক সময় হয় যে প্রশ্নের উত্তরটা না দিতে পেরে একদম মানে মনে পড়ছে না, এটা করার দরকারই নেই। আর আই টু আই কন্ট্যাক্ট খুব দরকার। যখন উত্তর দেবো আমি কিন্তু চোখের দিকে তাকিয়ে উত্তর দেবো, কনফিডেন্সের লক্ষণ সেটা। কিন্তু আমি চোখের দিকে চোখ না রেখে কথা বলি, আমার কিন্তু কনফিডেন্স নাই। দেখবেন অনেক সময় উত্তর দিতে পারছে না, অন্যদিকে তাকিয়ে আছে, উপর দিকে তাকিয়ে আছে, এদিকে তাকাচ্ছে, কিন্তু উত্তর দিলেও কিন্তু ইমপ্রেশনটা কিন্তু থাকবে না এক্সপার্টদের। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মাথা নিচু করে কখনো কিন্তু বসে থাকবে না উত্তর দিতে না পারলে। যখনই দেখবে যে কি বলবো, মানে আমার অভিজ্ঞতার কথা পরে বলবো, কারণ এটা বড় দরকার। আমার মনে হয় যে কিভাবে মানে ইন্টারভিউটাকে সে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, সেটা পরে বলছি আমি। আর স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে স্পেশাল এডুকেশনের যে ডিএড বা বিএড যারা স্পেশাল ডিএলএড আপার প্রাইমারি ক্ষেত্রে যারা যাবে, তাদের ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো পড়ে নিতে হবে। যেহেতু ধরুন আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি যে সাবজেক্টগুলো আছে, তার যে সাবজেক্টগুলো ছিল সেসব দেখে যেতে হবে। এবং ডিগ্রি কোর্সের বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো 9, 10 বা 11, 12 ক্ষেত্রে যারা আসছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেই সাবজেক্টে পড়ে আসতে। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল পেপার থেকে প্রশ্ন করতে, কারণ এক্সটার্নাল যারা আমাদের এক্সপার্টস কোন জায়গা থেকে প্রশ্ন করতে কেউ জানে না। ঠিক আছে, তার কথা বলতে বলতে কিন্তু তার সঙ্গে ইন্টারাকশন হতে হতেই তার ঠিক করবে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। কিন্তু কখনোই প্রশ্ন রেডি করে নাই যে ইনি আসছেন এই নাম্বারে আমি এই প্রশ্নটা করবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আপার প্রাইমারি ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে বললাম, প্রাইমারি ক্ষেত্রে 1 থেকে 5 সমস্ত বইগুলোর যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি বোর্ড যে বইগুলো বার করেছেন, সেই বোর্ডের শিক্ষা দপ্তর থেকে যে বইগুলো বেরিয়েছে, বইগুলো সব সময় সিলেবাস, কন্টেন্ট কি আছে, কতগুলো বই আছে, বইয়ের নাম। আবার আপার প্রাইমারির ক্ষেত্রে 6 to 8, 9, 10 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস, 11, 12 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস, বা কোন কোন বই তুমি পড়েছো, কোন বইগুলো ভালো লেগেছে, এইভাবে জিজ্ঞাসা করে কিন্তু। যার ফলে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে মোটামুটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি একটা, আর বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে কিন্তু
বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স এভরিওয়্যার। মানে আমি কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো রাখতে হবে এবং খুব স্মাইলিং ফেসে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে জিজ্ঞেস করি, ধরুন ইন্টারভিউ বোর্ডে আমরা হাফ পার্টে এগিয়েছি, ধরুন যেখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেখানে ধরুন একজন ঢুকলো, অনুমতি নিয়ে বসলো, তারপরে হয়তো এক্সপার্ট আপনারা যারা রয়েছেন তারা হয়তো বললেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নিজের সম্পর্কে বলো। সে নিজের সম্পর্কে যখন বলবে সেটা শুধুমাত্র নিজের বেড়ে ওঠা, নিজের স্কুলিং, নিজের কোকারিকুলার অ্যাক্টিভিটিস, নিজের কি কি ভালো লাগা সেগুলোকে ছোট্ট করে মানে একটা সারসংক্ষেপের মতো বলবে। যেমন জানতে চাইবেন তার বেশি যেন না বলে। আমি রিকোয়েস্ট করবো যেটুকু জানতে চাইবেন সেইটুকু যেন তারা উত্তর দেয়। বেশি বলতে গেলে না সেখান থেকে অনেক প্রশ্ন আসবে। মানে ওই প্রশ্ন উত্তর থেকেই কিন্তু তারা প্রশ্ন করেন। কিন্তু ঠিক ঠিক একটা কথা বলে নি, অনেক সময় ধরো একজন প্রশ্ন করছেন, করতে করতে উত্তর শেষ না হতেই অন্য একজন প্রশ্ন করলেন একটা, এবং পাজল হয়ে যায়, পাজল হয়ে যাচ্ছে। তখন পরিষ্কার করে আমি ওই যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করবো, তোমরা বলবে যে স্যার বা ম্যাডাম যিনি দ্বিতীয়বারে প্রশ্ন করলেন তাকে, তিনি যদি ম্যাডাম হন, ম্যাডাম যদি স্যারের প্রশ্নের উত্তর পরে আপনার প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা আছে স্যার ম্যাডাম একটু বলে নিই, তারপরে বলবো, এটা অ্যালাউ যদি করেন। কনফিডেন্সটাকে ধরে রাখারও একটা বিষয় আছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো স্যার, ধরুন যারা প্রাইমারির ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এইচএস পাস করে, ডিএলএড করেছে, করে টেট পাস করেছে, তারা দিতে এলিজেবল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্র্যাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বিএড এমএড করেছে, হ্যাঁ বিএড এমএড করেছে, আরও হায়ার ডিগ্রি হয়তো করেছে, কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো বা পাস করেছো টেট, তারপরে কি করছো বা হায়ার স্টাডি, তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চশিক্ষাটাকে বলতে পারে? একদম, কেন বলবে না? সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে, সত্যি কথা বলতে হবে, একদম ইন্টারভিউয়ে সত্যি কথা বলবে, তাতে ইমপ্রেশন কখনোই খারাপ হবে না, কখনোই খারাপ হবে না। কারণ এখানে কিন্তু হায়ার স্টাডিজের জন্য তো আলাদা কোনো মার্কস নাই না, ইন্টারভিউয়ে তাদের মনটা জয় করা। ঠিক ঠিক আছে, এটা মনে রাখতে হবে, যদি মাস্টার ডিগ্রির উপরে নানা রকম কথা বলতে চাই, মাস্টার ডিগ্রি প্রশ্ন আরম্ভ করে দিল, কথা বলছে না, কেউ যদি কনফিডেন্স হয় যে তার যে পড়াশোনাটা সেটার উপর তার যদি বুৎপত্তিগত দখলটা থাকে তাহলে তো সে বলতেই পারে। এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, ধরুন এই সময়ের মধ্যে কেউ ধরুন বেসরকারি, সরকারি বা ডায়েট পিটিটিআই সে হয়তো শিক্ষকতা করে, হ্যাঁ বহুদিন করছে, তাহলে সে সেই অভিজ্ঞতাটা কি ওখানে বলতে পারে? এটা পজিটিভ দিকেই আসবে তো? হ্যাঁ অবশ্যই, মানে বলতেই পারে, তার জন্য মার্কস কিন্তু নির্দিষ্ট নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু তার তো কোথাও গিয়ে তার সম্পর্কে ইমেজ বা ধারণাটা পাল্টাবে। অবশ্যই, কারণ যে টিচিং যে অ্যাপটিটিউড টেস্ট যেখানে আছে, অর্থাৎ সে তো অলরেডি একটা জায়গাতে কাজ করছে, মানে তার এক্সপিরিয়েন্স ধরে নেবে। অর্থাৎ সেক্ষেত্রে সে যখন মানে টিচিং অ্যাপটিটিউডটা পড়ে আসছে, যখন যাবে তার এক্সপিরিয়েন্সটা তো অলরেডি তখন তো বুঝে যাবেন অলরেডি নিয়ে এখানে পড়াচ্ছেন, নেগেটিভ কিছু হবে না, পজিটিভ হবে। এবার আমরা একেবারে শেষ পার্টে চলে যাই আমাদের আলোচনার, যে টিচিং অ্যাপটিটিউড। বসে এতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিল, এবার আপনারা বললেন যে আপনি আপনার বিষয় পড়ান, সেখানে প্রাইমারির ক্ষেত্রে কিভাবে বিষয় পড়াবে? আপনারা কি বিষয় সাবজেক্ট বলে দেবেন, না সে তার পছন্দ মতো পড়াবে? এটা কি কিভাবে আপনারা দেখছেন? ছাত্রছাত্রীদের অনেকেরই এটা প্রশ্ন, ঠিক আছে। আমি একটা কথা বলে নিই, যে অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে ছাত্রছাত্রী না ইউটিউব থেকে কোনো একটা জিনিস কে দেখে নিচ্ছে, ওইটাকে গিয়েই কিন্তু বলে, এটা কিন্তু করা উচিত না। তিনি মানে যিনি আসছেন তিনি তার পার্টটা, তার যেটা ফেভারিট জায়গা, সাধারণভাবে এক্সপার্টদের উপর নির্ভর করবে তিনি কোন সাবজেক্ট থেকে বলবেন। সাধারণভাবে কি টিচিং একটা অ্যাপটিটিউড টেস্ট, কেমন পড়াচ্ছে দেখা, সাবজেক্ট তার মানে তাকে টেট পরীক্ষা নিয়ে তাকে যোগ্যতা অর্জন করে নিয়েছে, এবং 12 পাস করেছে, মানে তাকে প্রাইমারিতে গিয়ে সব সাবজেক্ট কেমন তার অ্যাপটিটিউডটা আছে টিচিংয়ে দেখার জন্য। এবার বলতেও পারে, আমি সেই জন্য বলবো 1 থেকে 5 এর ক্ষেত্রে প্রতিটি বললাম না সিলেবাসগুলো দেখে দেখা, সিলেবাসের দেখে তার মধ্যে প্রতি চ্যাপ্টার থেকে, অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা ক্লাস থেকে আপনাকে একটা চ্যাপ্টার রেডি করে গেল, পরিবেশের থেকে একটা করে গেল, কথা আমি বলছি, বাংলা থেকে একটা করে গেল, তাহলে কিন্তু তার কোনো অসুবিধাই হবে না। এবং ইউনিক যেন টপিকটা হয়, এবং পড়ানোর সময় না মানে ওই যে 5 মিনিট ধরো কি বলবো, ধরো 5 মিনিট টাইম পাচ্ছে, 4 মিনিট 5 মিনিট 6 মিনিট বা 10 মিনিট যেমন ঠিক করা থাকবে, যেমন কমিশন ঠিক করবে বা যেভাবে ডাইরেকশন দেওয়া থাকবে অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল, সেভাবেই কিন্তু তারা করবেন। সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ওই 5 মিনিট 10 মিনিট 7 মিনিটের মধ্যে টোটাল তাকে শো করতে হবে। মানে ধরুন আমি বলছি, যারা ডিএলএড করেছে, যারা বিএড করেছে, তারা জানে বিএড এর ক্ষেত্রে ম্যাক্রো টিচিং, প্র্যাকটিস টিচিং হয়েছে, ডিএলএড এর ক্ষেত্রে মাইক্রো হয়েছে, পার্ট 1 এ, পার্ট 2 এ ম্যাক্রো হয়েছে। এই ক্ষেত্রে তো তারা ওই ম্যাক্রোটাকেই মানে 45 মিনিটের ক্লাসটাকেই কনসাইজ করে তাদের 5 মিনিটের মধ্যে এনে তাদের পুরোটা করতে হবে, মানে শুরু থেকে একেবারে শেষ অবধি। একদম, আমি বলি একটু, যেহেতু অল্প সময়ের মধ্যে করতে হবে, তাই কিন্তু বোর্ডে লেখার সময় মাথায় রাখতে হবে যে বোর্ডে ধরুন কেউ এমন মাঝে দাঁড়িয়ে বোর্ডটা মাঝে লিখছে, এমন হয়ে লিখছে নিজের লেখা নিজে দেখছে, পেছনে কেউ দেখতে পাচ্ছে না, এটা হওয়া উচিত না। তাহলে বোর্ডের বাঁ দিকে তিনি লিখতে আরম্ভ করবেন, বাঁ দিক থেকে লিখছেন এবং মুখে বলবেন এবং চোখ দিয়ে পেছনটা দেখবেন,
কারণ কি, দিস ইজ কল্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুমটাকে ম্যানেজ করতে হবে, দেখবে যে ক্লাসরুমটাকে ম্যানেজ করতে পারছি কিনা। তখন যারা এক্সপার্টস, দে আর দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি। একদম, মানে তাদেরকে, এটাই প্রশ্ন আমার ছিল, ভেতর থেকে আসছিল যে প্রশ্নটা করব, যে যাদের তারা এক্সপার্ট হয়ে আছেন তাদেরকে সেই সময় সেই ক্যান্ডিডেট কনসিডার করবে একজন স্টুডেন্ট, একদম স্টুডেন্ট হিসেবে ভেবে। তখন ধরুন এমন হতে পারে কোনো একটা জিনিস পাচ্ছে, বলো তো ঐশিক, বলো তো এই উত্তরটা কি হবে, ঐশিক খুব ভালো উত্তর দিয়েছো, অ্যাপ্রিসিয়েট করা। বা ধরুন উত্তর বলতে পারলো না কিছু একটা, তখন তাকে বুঝিয়ে দেওয়া হলো, আচ্ছা ঐশিক বুঝতে পারলে তো, এবার কোনো অসুবিধা নাই তো। এই যে ব্যাপারটা, এই অ্যাটিটিউডগুলো, এই অ্যাপটিটিউডগুলো কিন্তু থাকতে হবে টিচারের মধ্যে। এবং লেখার সময় যেটা বললাম, আমাদের বোর্ড ওয়ার্কের ব্যাপার, ক্লাস দেখবে, আমরা তো স্কুলে পড়েছি, স্কুলে সব মাস্টারমশাইদের পেয়েছি, আমি প্রচুর মাস্টারমশাইদের পেয়েছি, তার মধ্যে দেখা যায় কোনো মাস্টারমশাইদের ক্লাস খুব ভালো লাগছে। আমাদের আলোচনার সময় একেবারে প্রায় শেষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দিলেন বলে, এবং টেট এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে আমরা অনেকটা জানলাম। আগামী দিনে আরও বিস্তারিতভাবে জানার ইচ্ছে রইল। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার 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 নমস্কার। হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আগামী দিনে এরকমই বিষয় নিয়ে ফিরবো। খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার নমস্কার নমস্কার। সন্ধ্যে 6টায় সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য, বিষয় শিশুদের পেটের ব্যথা। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রফেসর ডাক্তার জয়দেব রায় এবং প্রফেসর ডাক্তার শিবশঙ্কর বর্মন। সঞ্চালনা ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। সন্ধ্যে 7:30টায় সরাসরি অনুষ্ঠান রূপকথা, বিষয় উৎসব।